গাজীপুর সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা অধ্যায়টা পড়াবো। তো জটিল সংখ্যা নামটাই কেমন জানো, জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার অনেক নামে এটাকে বলা হয়। এখন জটিল সংখ্যার উদ্ভবটা কোত্থেকে আসলো সেটা আমরা দেখব। যে আমরা যদি দেখি যে বাস্তব সংখ্যা যে কোনো সংখ্যাকে যদি বর্গ করা হয়, বাস্তব সংখ্যার যে কোনো সংখ্যাকে যদি বর্গ করা হয় তাহলে সেই সংখ্যাটা অঋণাত্মক বা ধনাত্মক হয়। কেমন? এখন তো কিছু সংখ্যা আছে যেগুলোকে যদি বর্গ করি তাহলে আর সেগুলো ধনাত্মক হয় না, সেগুলো হয় ঋণাত্মক। কেমন? যেমন √2 এই সংখ্যাটাকে যদি বর্গ করি বা √-2 এই সংখ্যাটাকে যদি বর্গ করি তাহলে দেখো যে একটা -2 আর একটা -2 বর্গ করছি, তারপরে -2 বা -3 আসছে, মানে ঋণাত্মক হবে। তো এই ধরনের সংখ্যা আসলে বাস্তবে অস্তিত্ব নাই। তো এই ধরনের সংখ্যাকে এজন্য জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যাকে আলাদা একটা অধ্যায় বা আলাদা একটা সেক্টরে ভাগ করে ফেলছে। তো জটিল সংখ্যাটা আসলে তাহলে কেমন হবে? যে কোনো সংখ্যায় ধরুন √2 এটাকে আমরা √2√1 এই আকারে লিখতে পারি। এই যে √1 এটাকে জটিল সংখ্যার একক ধরা হয়। √1 এটাকে আমরা ধরতে পারি i। √1 এটা সমান i। এইটা ধরেই জটিল সংখ্যাটা ব্যাখ্যা করা হয় যে i এর মান হইতেছে √1। তাহলে i স্কয়ার সমান কত হবে? -1। তাহলে জটিল সংখ্যার চেহারাটা কেমন হবে? এই আর x + i। জটিল সংখ্যা আমরা বুঝবই যে সংখ্যাটার সাথে এই যে কাল্পনিক এককটা, মানে জটিল এককটা এই i থাকবে। সংখ্যাটা হলো x + iy। এই সংখ্যাটার এই অংশটাকে আমরা বলবো বাস্তব অংশ, আর এই অংশটাকে বলবো কাল্পনিক বা জটিল অংশ। তো এটাই হইতেছে যে কোনো জটিল সংখ্যার আকার x + iy, যার একটা অংশ থাকবে বাস্তব অংশ আর একটা হলো কাল্পনিক অংশ। এখন আসো যে জটিল সংখ্যা ক্রমজোড় আকারে জটিল সংখ্যা, ক্রমজোড় আকারে জটিল সংখ্যাটা কেমন? ক্রমজোড় আকার। ধরো x + iy এই জটিল সংখ্যাটা ক্রমজোড় আকার যদি আমরা বলি তাহলে হবে x, y। যদি ধরো 2 + 3i তাহলে এটা হবে 2, 3। এটা হলো জটিল সংখ্যার ক্রমজোড় আকার। এরপরে আসে জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। আমরা একটা জটিল সংখ্যার জ্যামিতিক চিত্র দেখব। কেমন? ধরো যে a + ib এটার জ্যামিতিক চিত্রটা কেমন হবে? তো তার আগে বলে নেই যে জ্যামিতিক চিত্র আঁকার জন্য আমরা আমাদের যে x অক্ষটা এটাকে আমরা ধরব বাস্তব অক্ষ, আর এই অক্ষটাকে ধরব কাল্পনিক অক্ষ। তাহলে বোঝাই যাচ্ছে যে কি হবে, a যাব আমরা x অক্ষ বরাবর, আর এই কাল্পনিক অক্ষ এটা যাব, এই b যাব যেটা i এর পাশে, এটা যাব আমরা কাল্পনিক অক্ষ বরাবর। তার মানে সাপোজ এইটুকু a
আর এইটুকু বি। তাহলে এটাই হবে এই জটিল সংখ্যার জ্যামিতিক চিত্র, বা এটাকে আলগা চিত্র বা আলগুণ চিত্র নামেও বলা হয়। ওকে, নেক্সট টপিক। দেখো আমরা একটু আই নিয়ে কথাবার্তা বলবো, যে জটিল সংখ্যার এককের প্রকৃতি। তো একটু আগে আমরা দেখলাম যে i সমান কত, √(-1), i সমান √(-1), তাহলে i স্কয়ার সমান কত হবে, -1। i কিউব সমান কত হবে, i স্কয়ার ইনটু i, তার মানে -1 ইনটু i, আলটিমেটলি -i। i টু দি পাওয়ার 4 সমান কত হবে, i স্কয়ার ইনটু i স্কয়ার, তার মানে -1 -1 1। তাহলে i টু দি পাওয়ার 5 কত হওয়া উচিত, আমার মনে বুঝতে পারতেছো তোমরা, যে i টু দি পাওয়ার 4 ইনটু i টু দি পাওয়ার 4 আমরা জানি 1 ইনটু i, তার মানে i হবে। তাহলে i টু দি পাওয়ার 6 কত হবে, i টু দি পাওয়ার 4 ইনটু i স্কয়ার, তাহলে 1 ইনটু -1 -1। তাহলে আমরা এটা থেকে এটা বুঝে ফেললাম যে দেখো আরেকটা দেখাই, i টু দি পাওয়ার 7, তাহলে i টু দি পাওয়ার 4 ইনটু i কিউব, সেই ক্ষেত্রে হবে 1 ইনটু i কিউবের মানটা কত দেখো, -i। তাহলে আমরা তো মুছে দিলাম। দেখো যে i টু দি পাওয়ার 4n, মানে i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তার মানটা দাঁড়াবে কত, আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি, মানে 1। তার মানে i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তার মান হবে সব সময়ের জন্য 1। সাপোজ i এর পাওয়ার আছে 100, তো 100 সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দ্বারা বিভাজ্য যেহেতু এর মান হয়ে যাবে 1। এভাবে i এর পাওয়ার যেমনই হোক 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা চিন্তা করবা, তারপরে দেখবা যে সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার মান 1 হয়ে যাবে। তাহলে i এর পাওয়ার যদি 4n + 1 হয় তাহলে কেমন হবে, কারণ 4n + 1 সংখ্যাটা চিন্তা করো, যে যদি i এর পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করার পরে 1 অবশিষ্ট থাকে তখন তার মান কি দাঁড়াবে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি i টু দি পাওয়ার 4n ইনটু i, তার মানে এটা 1 ইনটু i। মানে i এর পাওয়ার যদি 4 দ্বারা ভাগ করার পরে 1 অবশিষ্ট থাকে তার মান হবে i। i এর পাওয়ার 4n + 2, তার মানে i এর পাওয়ার 4n ইনটু i স্কয়ার, 1 ইনটু -1 -1। i এর পাওয়ার যদি 4 দ্বারা ভাগ করে 2 অবশিষ্ট থাকে তার মান হবে -1। i এর পাওয়ার 4n + 3, 4n ইনটু i কিউব, 1 ইনটু i কিউবের মান আমরা দেখলাম যে এটা কত হয়, মানে এইভাবে চিন্তা করো -i। তো i টু দি পাওয়ার 4n আর দরকার নেই। এই চারটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো এগুলো যদি আমরা একটু চিত্রতে দেখি, মানে জ্যামিতিক ভাবে দেখি, খেয়াল করে দেখো যে কি ঘটবে। যে i টু দি পাওয়ার 4n
1, তার মানে এটা এই বরাবর হইতেছে i টু দি পাওয়ার 4n, এটা হইতেছে i টু দি পাওয়ার 4n প্লাস 1, এটা হইতেছে i টু দি পাওয়ার 4n প্লাস 2, i টু দি পাওয়ার 4n প্লাস 3। আরেকভাবে আমরা বলতে পারি না যে i দিয়ে গুণ হইলে কি হয়? আসলে দেখো তো 1 এর পরে এটা কি, এর সাথে একটা i বেশি আছে, মানে i দ্বারা গুণ আছে, একটা বেশি i দিয়ে গুণ হচ্ছে। দেখো কি হচ্ছে, 1 পরবর্তীতে এটা হলো i, আমরা জানি যে এটা হলো কাল্পনিক অক্ষ, আর এটা কি অক্ষ? এটা বাস্তব অক্ষ, ঋণাত্মক দিকে, এটা কি -1, আবার এইটা কি কাল্পনিক অক্ষের নিচের দিকে, এটা হলো -i। তার মানে i দিয়ে যদি গুণ করি, আমরা i কে 1 কে i দিয়ে গুণ করলাম, কি হয়ে গেল i। খেয়াল করে দেখো যে রোড ঘুরে গেছে, মানে এই সংখ্যাটা i দিয়ে গুণ করাতে কি হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তুমি যদি আবার i কে আবার i দিয়ে গুণ করো, মানে i স্কয়ার কত হবে, -1 কোন দিকে, এই দিকে। তার মানে এটাকে যদি আবার i দিয়ে গুণ করার ফলে আরো 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। তার মানে বিষয়টা এরকম হচ্ছে যে কোন সংখ্যাকে আমরা যদি এই কাল্পনিক একক i দিয়ে গুণ করি, তো সেই সংখ্যাটা কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, রোটেট হয়ে যায়। এভাবে চিন্তা করা যায়। তো i এর ব্যাপারে আরো কথাবার্তা বলা যায়। দেখো যে ধরো সিরিজ আকারে অনেক সময় পরীক্ষায় এমসিকিউ তে থাকে যে i প্লাস i স্কয়ার i কিউব, এইভাবে ধরো i টু দি পাওয়ার 20 এর সমান কত হবে। আচ্ছা, তার আগে দেখো যে i টু দি পাওয়ার 4n, i টু দি পাওয়ার 4n প্লাস 1, i টু দি পাওয়ার 4n প্লাস 2, i টু দি পাওয়ার 4n প্লাস 3, এটার মান আমরা জানি 1, এটার মান আমরা জানি i, এটার মান আমরা জানি -i, এটার মান আমরা জানি -1। তাহলে আলটিমেটলি সব কাটা গিয়ে কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে i এর পাওয়ার যদি এরকম চারটা সিরিয়ালি থাকে, সেগুলো যদি আমরা যোগ করি, মানটা হবে 0। তাহলে এইখানে দেখো যে i এর পাওয়ারগুলো সিরিয়ালি আছে, i এটার পাওয়ার কত, 1 2 3 4, তারপরে আবার 5 6 7 8 এইভাবে 20 পর্যন্ত। তার মানে চারটা করে আমরা এটাকে ভাগ করে চিন্তা করতে পারি। তো সেই ক্ষেত্রে 0 0 0 0 আলটিমেটলি 0। i এর পাওয়ার গুলো আমরা যদি দেখি যে এরকম ভাবে সিরিয়ালি আছে, তাহলে আমরা দেখব যে 4 দ্বারা ভাগ করা যায় কত পর্যন্ত, ওই পর্যন্ত আমরা লিখে ফেলবো 0। তারপরে ধরো আরেকটা উদাহরণ দেখাই, i স্কয়ার i কিউব, এইভাবে i টু দি পাওয়ার 99, i টু দি পাওয়ার 99 পর্যন্ত আছে। তাহলে এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, 99 একটা বাড়াই দিলাম, 100 মাইনাস i টু দি পাওয়ার 100। তাহলে দেখো এই পর্যন্ত চারটা করে সেট করা যায়, চারটা করে গ্রুপ করা যায়। সেই প্রথম চারটা, পরের চারটা, এইভাবে চারটা করে গ্রুপ করে প্রত্যেকটা কিন্তু শূন্য হয়ে যাবে। কারণ আমরা জানি যে সিরিয়ালে চারটা থাকলে i এর পাওয়ার সিরিয়ালে চারটা সিরিয়ালে যদি থাকে সেইটার সমষ্টি হয় 0। তার মানে এই পর্যন্ত 0 হয়ে গেল। এখন এখানে কত, এইটার মান কত, i এর পাওয়ার যেহেতু 100 মানে কি 4 দ্বারা বিভাজ্য, তার মানে i এর পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হইলে তার মান কত হয়, -1। তার মানে এটার মান ফাইনালি -1। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো মডুলাস
আর্গুমেন্ট, মডুলাস ও আর্গুমেন্ট। আমরা একটু আগে দেখলাম জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপটা দেখলাম। জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ, একটা জটিল সংখ্যা সাপোজ x প্লাস আই ওয়াই, এটাকে যদি আমরা চিত্রে দেখাই তাহলে ধরো এইটুকু x এইটুকু y, x y। এখন এইটা এই পয়েন্টের সাথে যদি আমরা মূল বিন্দুটা যোগ করলাম তাহলে এইখানে একটা দেখো কোণ তৈরি হচ্ছে থিটা, আর এইখানে একটা দৈর্ঘ্য পাচ্ছি আমরা এইটা। তাহলে এই যে থিটা, এই থিটার পরিমাণটাকে বলা হয় আর্গুমেন্ট, আর এই যে দৈর্ঘ্যটা এইটাকে বলা হয় মডুলাস। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, মডুলাস ও আর্গুমেন্ট। থিটার পরিমাণটা হলো আর্গুমেন্ট, আর এই যে দৈর্ঘ্যটা সেটা হইতেছে মডুলাস। এখন তাহলে দেখো যে এইটুকু আমরা জানি x, এইটুকু আমরা জানি y, তাহলে এখানে একটা রিলেশন দাঁড়ায় না যে পিথাগোরাস অ্যাপ্লাই করলে হবে r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে r সমান কত রুট ওভার x প্লাস y। আবার tan থিটা সমান কি লেখা যায় y বাই x, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স y বাই x। তাহলে মডুলাস নির্ণয় করার জন্য সূত্র হইতেছে এইটা, আর আর্গুমেন্ট নির্ণয় করার জন্য সূত্র হইতেছে এটা। এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি যে ধরো cos থিটা সমান কত লেখা যায় x বাই r, তাহলে x ইকুয়াল হবে r cos থিটা, আর sin থিটা সমান কি লেখা যায় y বাই r, তাহলে y সমান হবে r sin থিটা। এগুলো আমার পরে কাজে আসবে, জেনে রাখো। তাহলে মডুলাস নির্ণয়ের জন্য রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর আর্গুমেন্ট নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x। তবে এইটা একটু পরিবর্তন হয় কোয়াড্রেন্ট অনুযায়ী, মানে প্রথম চতুর্ভাগের জন্য এটা ঠিক আছে, বাট এগুলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে গিয়ে এগুলো চেঞ্জ হয়ে যাবে সূত্রগুলো। কি কেমন হবে দেখতেছি। এটা প্রথম চতুর্ভাগ, এখানে আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y বাই x। আর এই চতুর্ভাগে তখন আসলে জটিল সংখ্যাটা দেখতে কেমন এই টাইপের না, -x + iy -x, এই অক্ষের এই চতুর্ভাগে কি বলে ভুজ -40 প্লাস, সেই ক্ষেত্রে এই জটিল সংখ্যাটার অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্টটা কেমন হবে দেখো। এই হইতেছে আমাদের থিটা। তো আর্গুমেন্ট বলতে তো বোঝাচ্ছে যে x অক্ষের ধনাত্মকের সাথে, x অক্ষের ধনাত্মক বলতে এই অক্ষটা এইটুকু, x অক্ষের ধনাত্মকের সাথে যে কোণ তৈরি করে সেটা হইতেছে আর্গুমেন্ট। x অক্ষের ধনাত্মকের সাথে যে কোণ তৈরি করে। এখন এইটুকু কি, এইটুকু হইতেছে আমাদের tan ইনভার্স y বাই x। আমাদের কাউন্ট করতে হবে এইটুকু। তাহলে দেখো যে এই যে টোটাল, এই টোটালটুকু কত পাই, পাই থেকে যদি আমরা এইটুকু বিয়োগ করে দেই তাহলে আমরা এই অংশটুকু পাবো। তার মানে এটা দাঁড়াবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এখানে মডুলাস দিতে হবে। এই জিনিসগুলো আমরা সরলরেখার মধ্যে পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক ওগুলো পড়ার সময় আমরা এই জিনিসগুলো মনে হয় দেখছিলাম। তা আবার দেখো, সমস্যা নেই।
এইখানে যখন তৃতীয় চতুর্ভাগে তখন একটা জটিল সংখ্যাটা কেমন হবে x মাইনাস x মাইনাস i y। তো এই ক্ষেত্রে আর্গুমেন্ট হবে পাই প্লাস tan ইনভার্স y বাই x। একই রকম আমাদের এই চতুর্ভাগে যখন আগেরগুলো মুছে দিলাম বোঝার জন্য, এই চতুর্ভাগে যখন তখন আমাদের এই ধনাত্মক অংশ থেকে এইটুকু কাউন্ট করতে হবে, আর এই অংশটুকু হইতেছে tan ইনভার্স y বাই x। মানে এই অংশ এইটুকু পর্যন্ত পাই আর এইখানে এইটুকু হইতেছে tan ইনভার্স y বাই x। তার মানে টোটালটা দাঁড়াচ্ছে পাই প্লাস tan ইনভার্স y বাই x। তো এটা আবার এদিক থেকে কাউন্ট করা যায়, এদিক থেকে কাউন্ট করলে তখন হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তো এটা ঘড়ির কাঁটার দিকে কাউন্ট করতেছি, তাই এখানে একটা মাইনাস দিতে হবে। আর যখন চতুর্থ চতুর্ভাগে তখন এটা x মাইনাস i y, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট হবে মাইনাস tan ইনভার্স y বাই x। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এরপর দেখো পোলার আকার, জটিল সংখ্যার পোলার আকার কেমন বিষয়টা। একটা জটিল সংখ্যাটা থাকে কিভাবে x প্লাস i y। এখন x সমান আমরা এর আগে আর্গন সূত্র থেকে জানি x সমান কত r cos θ আর y সমান r sin θ। তাহলে r কমন নিতে পারি cos θ প্লাস i sin θ। এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। এখানে আরেকটু বারে বলা যায় এইটাকে আবার বলা হয় টু দি পাওয়ার i θ। এটাকে বলা হয় অয়লারের থিওরেম, e টু দি পাওয়ার i θ সমান cos θ প্লাস i sin θ। এটাকে অয়লারের সূত্র হিসেবে করতে পারি। ওকে, তারপরে এরপরে আসলে জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা কেমন বিষয়টা, যে সাপোজ x প্লাস i y এটা একটা জটিল সংখ্যা, তাহলে এটা অনুবন্ধী জটিল সংখ্যা হবে x মাইনাস i y। যদি হয় মাইনাস x মাইনাস i y তাহলে এটার অনুবন্ধী হবে মাইনাস x প্লাস i y। তার মানে বিষয়টা দাঁড়াইলো কি, যে i যেখানে আছে মানে কাল্পনিক অংশটা তার আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে তুমি যে জটিল সংখ্যাটা পাবা সেটাই হইতেছে এই সংখ্যাটা, মানে আগের জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা। এখন এই অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে কিছু অঙ্ক আছে, যেমন আমাদের এই আকারে কিছু অঙ্ক আছে a প্লাস ib আকারে প্রকাশ করতে দিতে পারে। ধরো x1 প্লাস i y1 x2 প্লাস i y2। এটা একটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে, এটা একটা জটিল সংখ্যা, এটা নিচে আরেকটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে। আমরা এই জটিল সংখ্যাটাকে এই ফরম্যাটে নিয়ে আসব। তাহলে প্রথমেই আমরা যেটা করব, নিচে যে জটিল সংখ্যাটা আছে, নিচে যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করব। তাহলে কি হবে,
x2 প্লাস I y2, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে x2 মাইনাস I y2, উপরে x1 প্লাস I y1, x2 মাইনাস I y2। এখন নিচে কি হবে, x2 স্কয়ার মাইনাস I স্কয়ার y2 স্কয়ার করে গুণ করে দাও, x1 x2 মাইনাস I x1 y2 প্লাস x2 y1 I মাইনাস I স্কয়ার y1 y2। এখন এটা ক্যালকুলেশন করলে যা আসবে, তাহলে x1 x2, এই যে I স্কয়ার সমান কত আমরা জানি -1, তাহলে এটা প্লাস হয়ে যাবে আলটিমেটলি, প্লাস y1 y2, আর এই দুটো I কমন নিয়ে লেখা যায় x2 y1 মাইনাস x1 y2, আর নিচে হবে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। তাহলে আমরা এখন বাস্তব অংশটা, যে বাস্তব অংশটা আছে এইটা ভাগ নিচের অংশটা, মাঝখানে I দিয়ে, আবার কাল্পনিক অংশটা ভাগ এই তো। তাহলে দেখো এটা a প্লাস I b এই ফরম্যাটে হয়ে গেছে। ওকে, প্রিয় ছাত্রছাত্রী, আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। আমরা পরে আবার এই চ্যাপ্টারের যা বাকি আছে সেগুলো আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।